বললাম না, তুমি এখনো অনেক ছোট, এসব হবে না। এখন তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। আগে বড় হও, তারপর সব পাবা। উফ, তোমাকে নিয়ে আর পারি না। আমি ক্লাস 8-এ পড়াশোনা করছি। এখন আমি ছোট কই রইলাম? আমি তখন যথেষ্ট বড় হয়েছি। প্লিজ কাছে আসো না। এই নাও, এই যে আমি তোমার কাছে আসলাম। এবার আমার বুকে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর কোনো বায়না করবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আরে বাবা, তুমি সব সময় আমার সাথে এইরকম কেন করো বলো তো? আমি তো তোমার বিয়ে করা বউ। আমি তোমার কাছে আদর চাইতেই পারি। তাই বলে তুমি আমার সঙ্গে এরকম করবে নাকি? প্লিজ একটু আমার কাছে আসো আর আমায় একটু আদর করো। নাক টিপলে এখনো দুধ বের হবে। আর এই মেয়ে কি না আমার আদর পেতে চাইছে। জানো আমি তোমার থেকে বয়সে কতটা বড়? চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমি এখনো ওইসবের জন্য তৈরি নও। তোমার সঙ্গে কথা বলাটাই অনর্থক। কি টিপলে কি বের হয় সেটাই তুমি এখনো জানো না। তাহলে আমি তোমার সঙ্গে কেন এভাবে কথা বলছি, একটা আনরোম্যান্টিক ছেলেকে কেন যে আমি বিয়ে করতে গেলাম সেটাই জানি না। নেহা, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। সামনে তোমার পরীক্ষা আছে। এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। তা না হলে কিন্তু মাইট দিব বলে দিলাম। নেহা তখন মুখটা ভেঙচি মেরে গাল ফুলিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। নীল তখন নেহা রেগে গেছে সেটা দেখে নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, লক্ষ্মী বউ আমার, আর অভিমান করে থেকো না। তুমি তো এখনো অনেক ছোট। আমি যদি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করি তাহলে তোমার খুব ব্যথা লাগবে। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। আমার সামনে তোমার কেন কষ্ট হবে? তাই আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আগে তুমি বড় হও, তারপর তুমি সব পাবা। আমি তো শুধুমাত্র তোমারই। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। অপরদিকে নীল ও নেহাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবে চলতে থাকে তাদের দিনকাল। যাই হোক ভিউয়ার্স, গল্পটা তো অনেক দূর এগিয়ে নিয়ে আসলাম। চলুন এবার নায়ক নায়িকার পরিচয় আপনাদের দিয়ে দিই। এতক্ষণ যাদের কথা শুনলেন তারাই হলো এই গল্পের নায়ক আর নায়িকা। নেহা এই বছর সবেমাত্র ক্লাস 8-এ পড়াশোনা করছে। সামনে তার জেএসসি পরীক্ষা। আর নীল এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। তো এবার স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় ছেলের সঙ্গে এত ছোট্ট একটা মেয়ের বিয়ের সমস্ত সম্পর্ক হলো কি করে? তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে ফিরে আসা যাক। আজ থেকে 1 বছর আগে হঠাৎ একদিন বিকেলবেলা ভার্সিটি শেষে নীল তার বন্ধুদের নিয়ে বাইকে করে একটু ঘুরতে বের হয়েছিল। আর সেখানেই তার দেখা হয় নেহার সঙ্গে। নেহা তখন তার বান্ধবীদের নিয়ে স্কুল শেষে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ নেহা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। তার বান্ধবীরা তাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠছিল না। তখনই নীল আর তার বন্ধুরা সেখানে উপস্থিত হয়। নেহার এমন অবস্থা দেখে নীল তার এক বন্ধুকে নিয়ে বাইকে করে নেহাকে নিয়ে হসপিটালে যায়। আর সেখানেই নেহার ট্রিটমেন্ট করানো হয়। নেহার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে আর আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নার্সকে ডাকতে থাকে। নার্স, নার্স, আমি এখানে কি করে? দুটো ছেলে এখানে আপনাকে নিয়ে এসেছে। ওরা বলল আপনি নাকি আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন আর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তারপর ওরা আপনাকে এখানে নিয়ে এসেছে আর আপনার চিকিৎসা করিয়েছে। আপনি একটু ওয়েট করুন, ওই ছেলেগুলো বাইরে বসে আছে, আমি তাদেরকে ডেকে দিই। এই কথা বলে নার্স কেবিন থেকে বের হয়ে বাইরে চলে গেল আর নীল আর তার বন্ধুকে ভিতরে আসতে বলল। কিছুক্ষণ পর নীল আর তার বন্ধু ভিতরে আসে। নেহা তাদের দেখতে পেয়ে বলে, আপনারা কারা? আপনাদের তো এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আমাদের তুমি চিনবে না। আমরা এদিকে একটু ঘুরতে আসছিলাম, তখনই দেখলাম তুমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছো। তোমার বান্ধবীরা তোমাকে সুস্থ করবার জন্য চেষ্টা করছে,
কিন্তু তারা পেরে উঠছে না, তাই আমি আর আমার বন্ধু মিলে তোমাকে হসপিটালে নিয়ে এসেছি। তুমি কি তোমার বাসার ঠিকানা জানো? চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। নীল আর তার বন্ধুকে তার বাসার ঠিকানা দেয়। নীল আর তার বন্ধু মিলে নেহাকে নেহার বাসা পর্যন্ত পৌঁছে দেয় আর তারপর বাড়িতে চলে আসে। এরপর কেটে গেল আরও কয়েকদিন। প্রায় 15 দিন পর নীল আর তার বন্ধুরা মিলে আবারও ওইদিকে একবার ঘুরতে যায়। তখন আবার নেহার সঙ্গে তার দেখা হয়। এক্সকিউজ মি, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি সেদিনকার সেই ভাইয়াটা না, যে আমাকে হসপিটালে নিয়ে গেছিলেন আর বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন? তুমি একদম ঠিক ধরতে পেরেছ। তুমি এখন কেমন আছো? আর তোমার পড়াশোনাই বা কেমন চলছে? আর একটা কথা তো জানাই হলো না, তুমি কোন ক্লাসে পড়ো? এই তো এই বছর ক্লাস 7-এ পড়াশোনা করছি। আপনি কোন ক্লাসে পড়েন আর আপনার বাসা কোথায়? আমি তো এই বছর অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমার বাসায় এখান থেকে একটু দূরে, এদিকটা তো গ্রাম এলাকা, এদিকে ঘুরতে ভালো লাগে, তাই আমি আর আমার বন্ধুরা মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসি। কিন্তু তোমাকে সেদিনের আগে তো কখনো এদিকে দেখিনি। আসলে ভাইয়া, আমার আব্বুর এই এলাকায় নতুন পোস্টিং হয়েছে। আগে আমরা সিলেটে থাকতাম। আমার আব্বুর যেহেতু এই জায়গায় পোস্টিং হয়েছে, তাই আমার আব্বু, আমার আম্মু আর আমাকে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা, যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আজ তাহলে আসি, আমার আবার বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। বাসায় দেরিতে করে ফিরলে আমার আম্মু আবার আমাকে বকা দেয়। কি বলেন এইসব? আপনি আপনি এত বড় ছেলে হয়ে গেছেন আর এখনো দেরি করে বাড়িতে ফিরলে আপনার আম্মু আপনাকে বকা দেয়? এটা ভাবতেই আমার হাসি পাচ্ছে। যাই হোক ভাইয়া, একদিন আমাদের বাড়িতে আসবেন। আপনাকে আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। তুমি চা বানাতে পারো? এইটুকুন পিচ্ছি একটা মেয়ে, এখনই তুমি রান্নাঘরে যাও? জি না, আমি রান্নাঘরে যাই না। তবে আপনি সেদিন আমার জীবন বাঁচিয়েছেন, তাই ভাবছি আপনি যদি কোনো দিন আমাদের বাড়িতে যান তাহলে আমি নিজের হাতে আপনাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াবো। যদিও আমি জানি না সেটা খাওয়ার যোগ্য হবে কিনা, তারপরও ট্রাই করব। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আগামী শুক্রবারে আমি আর আমার বন্ধু মিলে তোমাদের বাড়িতে চায়ের দাওয়াতে আসব। আর একটা কথা, আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে আবার তোমার আব্বু আম্মু কিছু মনে করবে না তো? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার আব্বু আম্মু অনেক ফ্রি মাইন্ডের মানুষ। এর আগেও তো আমার অনেক বন্ধুরা আমাদের বাড়িতে আসতো, আর এখানে নতুন এসেছি তারপরেও তো আমার বান্ধবীরা প্রায়ই আমার সঙ্গে আমাদের বাড়িতে যায়। আমার আব্বু আম্মু কিছুই মনে করবে না। আচ্ছা, আজ তাহলে আসি। আপনার সঙ্গে তাহলে আগামী শুক্রবার আমাদের বাড়িতেই দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমারও যাওয়ার সময় হয়ে গেছে, আমিও আসছি। ভালো থেকো, বাই। এই বলে নীল তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসলে। অপরদিকে নেহা ও তার বান্ধবীদের নিয়ে বাসায় চলে গেল। এদিকে দেখতে দেখতে সময়টা চলে গেল। শুক্রবার বিকালবেলা নেহা ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপাটিপি করছে। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নেহা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলেই তো নেহা পুরাই হতবাক। আরে ভাইয়া, আপনি সত্যিই চলে এসেছেন? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমি তো ভেবেছিলাম আপনি আমার সঙ্গে মজা করছেন। যাই হোক, এসেছেন ভালো হয়েছে। ভেতরে এসে বসুন। আমি আপনাকে বলেই দিয়েছিলাম আপনি আসলে আমার নিজের হাতে আপনাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, তোমার হাতের সে বিখ্যাত চা খেতেই তো এলাম। যাই হোক, এখন কি এখানেই দাঁড়িয়ে থাকতে হবে নাকি ভিতরে আসতে দিবে? আরে, আমি তো আপনাকে বললাম ভেতরে এসে বসুন। আপনারা ড্রয়িং রুমে বসুন, আমি আম্মুকে বলে আসি আপনারা এসেছেন। এই বলে নেহা ভিতরে চলে গেল। নীল আর তার বন্ধু দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। কিছুক্ষণ পর নেহার আম্মু সেখানে আসলো। নেহার আম্মুকে দেখতে পেয়ে নীল আর তার বন্ধু উঠে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। নেহার কাছে শুনলাম সেদিন নাকি নেহা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিল আর তুমি নাকি তাকে হসপিটালে নিয়ে গেছিলে। হ্যাঁ আন্টি, আসলে ওই দিন আমি আর আমার বন্ধু এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ নেহাকে চোখে পড়ল, তাই নিয়ে গেছিলাম। যাই হোক আন্টি,
আঙ্কেল কোথায়? উনি কি বাসায় আছেন? না, উনি বাসায় নেই, একটু আগে বের হয়েছেন, বাজারে যাবেন। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করি। এই বলে নেহার আম্মু সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর নেহা নীল আর তার বন্ধুর জন্য চা বানিয়ে ড্রয়িং রুমে আসলো। সেই সঙ্গে কিছু স্ন্যাক্সও নিয়ে আসলো। নীল আর তার বন্ধু নাস্তা খেয়ে নেহাদের বাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় পিছন থেকে নেহা বলল, যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি ফোন নাম্বার দিয়ে কি করবে? আমার যতদূর মনে হয় তোমার কাছে তো ফোন নেই। কে বলেছে আমার কাছে ফোন নেই? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই আমার আব্বু আমাকে ফোন কিনে দিয়েছে সময় কাটানোর জন্য। ওই যে ড্রয়িং রুমে যে ফোনটা দেখলেন ওইটা আমার। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আমার ফোনটা নিয়ে আসছি আপনার নাম্বারটা রাখার জন্য। এরপর সেখান থেকে সোজা ড্রয়িং রুমে চলে গেল আর ফোনটা নিয়ে এসে নীলের হাতে তুলে দিয়ে বলল, এই যে এটা আমার ফোন, আপনার নাম্বারটা দিয়ে যান। যখন আপনার কথা মনে পড়বে তখন আমি আপনাকে ফোন দিব। আর একটা কথা, আমি ফোন দিলে আপনি আবার বিরক্ত হবেন না তো? আরে না, এটা কি বলছো তুমি? তুমি আমাকে ফোন দিলে আমি বিরক্ত হতে যাব কেন? আমারও খুব ভালোই লাগবে। অ্যাকচুয়ালি আমার কোনো মেয়ে বন্ধু নাই। তুমি যদি ফ্রেন্ডলি আমার সঙ্গে কথা বলো খুব ভালো লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। তাহলে কথা হচ্ছে রাতে, কিন্তু আমি ফোন দিব। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ তার বন্ধুকে নিয়ে সেখান থেকে সোজা বাসে চলে আসলো। এরপর বাসে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলো। রাত প্রায় 10টা নাগাদ সে রাতের খাবার খেয়ে তারপর রুমে এসে শুয়ে পড়ল। রাত আনুমানিক তখন 11টার মতো বাজে। তখনই হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠল। নীল ফোনটা হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। নীল মনে মনে ভাবলো হয়তো এটা নেহা ফোন করেছে, তাই সে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো। আর রিসিভ করতেই ও পাশ থেকে শুনতে পেল, আমি ফোন করার সঙ্গে সঙ্গেই আপনি ফোনটা রিসিভ করলেন। এতটা শিওর হলেন কি করে যে আমি আপনাকে ফোন করেছি? নাকি আপনি শিওর না হয়ে ফোনটা রিসিভ করেছেন? না, আমি শিওর হয়ে ফোনটা রিসিভ করেছি, কারণ আমার ফোনে সচরাচর আম্মুর নাম্বার থেকে ফোন আসে না। আর এখন যেহেতু একটা অন্য নাম্বার থেকে ফোন এসেছে, আমি শিওর ছিলাম এটা তুমি হবে। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ফোন দিতেই পারে না। তাই তো ফোন হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ফোনটা রিসিভ করলাম। আচ্ছা বাদ দিন, এখন বলেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত ভালোই আছি। ভবিষ্যতে ভালো থাকবো কিনা সেটা তো বলতে পারছি না। আপনি না আসলে একটা ফাজিল, আপনার সঙ্গে কথা বলে পারা যাবে না। যাই হোক, রাতের খাবার খেয়েছেন না এখনো না খেয়ে বসে আছেন? এই তো অনেকক্ষণ হলো রাতের খাবার খেয়ে এসেছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আর তুমি কি রাতের খাবার খেয়েছো? এই তো আমি সবে মাত্র রাতের খাবার খেয়ে আসলাম, আর রুমে আসতেই আপনার কথা মনে পড়লো, তাই ফোনটা হাতে নিয়ে ফোন দিলাম। এখন কি আপনি ঘুমিয়ে পড়বেন? হ্যাঁ, এখন তো আর আমার কোনো কাজ নেই, তাই ঘুমিয়ে পড়বো। আমার আবার মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যাস আছে। তাড়াতাড়ি না ঘুমালে সকালে আবার ঘুম ভাঙে না। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। অতঃপর দুজন কথা বলা শেষ করে ফোন কেটে দিল। এদিকে দেখতে দেখতে আরও 2 মাস সময় কেটে গেল। নীল আর নেহা প্রতিদিন নিজেদের কাজ শেষ করে রাতের বেলা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে একজন আরেকজনের কণ্ঠ না শুনলে রাতে ঘুম আসতো না। তাই তারা সারা রাত কথা বলে কাটিয়ে দিত। ফজরের আজান দিলে ঘুমোতো। এমন অবস্থা দেখে সেদিন নীলের আম্মু নীলকে বলল, কি ব্যাপার নীল, কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেখানে তুই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যেতি, ফজরের নামাজ পড়তি, আর এখন কিনা তুই ভার্সিটি যাওয়ার 10 মিনিট আগে ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ভার্সিটি চলে যাস। কি হয়েছে তোর, বলবি আমাকে? কই, আমার আবার কি হতে যাবে? আমার তো কিছুই হয়নি। আসলে ইদানিং পড়াশোনার চাপ একটু বেশি, তাই রাত জেগে পড়াশোনা করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, ব্যাস এইটুকুই। আমার আর কোনো সমস্যা নেই। এই কথা বলে কোনো রকমে নিজের মাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল নীল।
এভাবেই চলছিল তাদের দিনকাল। হঠাৎ একদিন সকালবেলা নেহা ফোন দিয়ে বলল, বন্ধু, আজ তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? সে না হয় করব, কিন্তু কেন সেটা তো বলবে। আসলে আজ বিকালে আমার একটা কাজ আছে। আজ তো আমার জন্মদিন, তাই বিকেলে বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তুমি যদি সেখানে উপস্থিত থাকো তাহলে আমি খুবই খুশি হব। এই ব্যাপার, এটা তুমি আমাকে আগে বললেই পারতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার কাজটা দুপুরের আগেই শেষ করে বিকেলে তোমাদের বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তবে তোমাকে আরও একটা রিকোয়েস্ট করার ছিল, যদি রাখো তাহলে বলবো। আরে তুমি আমার বন্ধু তো, তুমি যে কোনো কথা আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তাই দেরি না করে তাড়াতাড়ি বলে ফেলো, আমি শুনি। আমি চাই আমার জন্মদিনের অনুষ্ঠানে তুমি একটা নীল রঙের পাঞ্জাবি পরে আসবে। বলো আসবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পরে আসব। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো আমার নীল রঙের কোনো পাঞ্জাবি নেই। তবে সমস্যা নেই, আমি বিকেলে মার্কেট থেকে নীল রঙের একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসব। তোমাকে কিনে আনতে হবে না, আমি তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে এনে রেখেছি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। আসলে গতকাল আমি শপিংয়ে গেছিলাম। আমার আব্বু আমাকে টাকা দিয়েছিল জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করতে, তাই সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি। আর তুমি এরকমটা কেন করতে গেলে? তুমি এখনো অনেক ছোট। তোমার আব্বু তোমাকে টাকা দিয়েছে, তুমি সেই টাকা নিজে খরচ না করে আমার জন্য কেন নিয়ে এলে? তুমি আমার বন্ধু তো, তাই তোমার জন্য এইটুকু তো আমি করতেই পারি। স্কুল ছুটি হলে আমি স্কুলের বাইরে তোমার জন্য অপেক্ষা করব। তুমি সেখান থেকে তোমার পাঞ্জাবিটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। এখন তাহলে রাখি, আমার ভার্সিটির সময় হয়ে গেছে। অতঃপর দুজনে কথা বলা শেষ করে ফোন কেটে দিল। এদিকে সেদিন বিকালবেলা নীল তার ভার্সিটি থেকে বাসায় ফিরবে। তখন নেহার স্কুলের সামনে দিয়ে আসে, আর সেখান থেকে নেহার কাছ থেকে তার জন্য কিনে রাখা নীল পাঞ্জাবিটা নিয়ে আসে। আর সেদিন বিকালবেলা নীল নেহার দেওয়া সেই পাঞ্জাবিটা পরে নেহার জন্মদিনের অনুষ্ঠানে চলে গেল। নেহা সেদিন নীলকে তার জন্মদিনের অনুষ্ঠানে পেয়ে অনেক খুশি হলো। আসলে সে এটা এক্সপেক্ট করেনি। সে হয়তো মনে মনে ভেবেছে নীল হয়তো মুখে বলেছে কিন্তু আসবে না, কিন্তু নীল যে সত্যি সত্যি চলে আসবে এটা সে ভাবেনি। অতঃপর জন্মদিনের কেক কাটা হলো। নেহা সবাইকে খাইয়ে দিয়ে নীলকেও কেক খাইয়ে দিল। তারপর খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নীল বাসা থেকে বের হতে যাবে। তখনই নেহা পেছন থেকে বলে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো, আমি শুনছি। এখানে নয়, এখানে অনেক মানুষ রয়েছে। আমি তোমার সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। আমার সঙ্গে একটু আমাদের বাড়ির পেছনের বাগানে যাবে? ঠিক আছে চলো, আমার কোনো সমস্যা নেই। এই বলে নীল আর নেহা দুজনে বাড়ির পিছনের বাগানে চলে এলো। দুজনে অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু কেউই কোনো কথা বলছে না। একদমই চুপচাপ, যেন নীরবতা পালন করছে। তখনই হঠাৎ নীল নীরবতা ভেঙে নেহাকে বলল, আরে নেহা, কি হয়েছে, কি ব্যাপার, আর কি সমস্যা? তুমি সেটা তো আমাকে বলবে। সেই কখন থেকে এখানে বসে আছি, তুমি কিছু বলছোই না। এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে? আসলে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমায় ভালোবাসবে? আমার ভালোবাসাকে গ্রহণ করবে? আরে নেহা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে, তবে ক্লাস 7-এ পড়াশোনা করছো, আর এখন তুমি এগুলো কি বলছো? তোমার আব্বু জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি ঠিক মতো পড়াশোনা করো, বড় হও, তারপর তোমার আব্বু দেখে শুনে ভালো একটা ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিবে। আমি এত কিছু জানি না, আর জানতেও চাই না। আমি শুধু এইটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি, আর এখন তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এটা তোমায় বলে দিলাম। আরে এই পাগলি মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো তুমি কি বলছো? এইটুকুন বয়স, তোমার ভালোবাসা সম্পর্কে কি জানো তুমি? কতটুকু আইডিয়া আছে তোমার ভালোবাসা নিয়ে? আমি কোনো কিছু জানি না, আর জানতেও চাই না। আমি মুভিতে দেখেছি যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলেটার সব কিছু তার কাছে ভালো লাগে। আচ্ছা, দিন রাত শুধু স্বপ্নে ওই ছেলেটাকে দেখে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে। আমি যাই কিছু করি না কেন, সারাক্ষণ আমার চোখের সামনে তোমার চেহারাটা ভেসে থাকে।
আমি কোনোভাবেই তোমাকে ভুলতে পারি না। তাই আমি মনে করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন কি তুমি আমার ভালোবাসা স্বীকৃতি দেবে কি দেবে না সেটা বলো। নেহা প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। আমার মনে হয় তুমি সুস্থ নেই, তোমার চিকিৎসা করানো দরকার। তাই তুমি এরকম পাগলের মতো প্রলাপ করছো। তুমি সুস্থ থাকলে কোনোভাবেই এগুলো বলতে পারতে না। যাই হোক, আজ তোমার জন্মদিনের অনুষ্ঠান চলছে বাড়িতে। এমন কিছু করো না যাতে সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করে। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসি। কে কি বললো না বললো সেই বিষয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। বলো তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ কি না? তাহলে এই যে দেখো আমার হাতে নতুন ব্লেড, এটা দিয়ে আমি আমার হাতের শিরাগুলো কেটে দিব। তারপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বো। এই কথা বলে নেহা নিজের হাতে থাকা নতুন ব্লেডটা খুলে নেয় আর নিজের হাত কাটতে যাবে। তখন নীল তার হাত থেকে ব্লেডটা নিয়ে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, এই মেয়ে, কি সমস্যা তোমার? কি চাও তুমি? ভালোবাসার কি বোঝো তুমি? আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু বুঝতে চাই না। আর ভালোবাসা আমাকে বোঝাতে এসো না। আমি কি এতটাই ছোট যে ভালোবাসায় কি সেটা বুঝি না? এখন তুমি কি চাও সেটাই আমাকে বলো। আই মিন, কি করলে তুমি খুশি হবে? আমাকে ভালোবাসতে, ব্যাস এতটুকুই, আর কিছুই চাই না আমার। আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই। বলো তুমি আমাকে ভালোবাসবে কি না, হ্যাঁ বা না? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসবো। এবার অন্তত নিজের মাথাটা ঠান্ডা করো আর চুপচাপ ভিতরে চলে যাও। এইভাবে বললে হবে না, সুন্দর করে বলো। আর মুভিতে যেমন প্রেমিক প্রেমিকারা একে অপরকে জড়িয়ে ধরে, তুমিও আমাকে এইভাবে জড়িয়ে ধরবে। একটু আদর করে দাও। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ? আমি তোমাকে এখানে জড়িয়ে ধরলাম, আর কে এসে দেখে ফেললো তারপর কি হবে সেটা তুমি জানো? কিচ্ছু হবে না, বিকজ এখানে কেউ আসবে না। এটা আমাদের বাড়ির এমন একটা জায়গা যেখানে বছরেও একবার কেউ আসে না। নীল তখন আর কোনো কথা না বলে নেহাকে একটু জড়িয়ে ধরল আর কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নেহার কাছ থেকে বিদায় নিয়ে বাসে চলে আসলো। এরপর থেকে শুরু হলো আরও এক মহা গ্যাঞ্জাম। প্রতিদিন সারা রাত নেহার সঙ্গে কথা বলতে হয়। সকালবেলা নেহাকে বাইকে করে তার বাসার সামনে থেকে স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হয়। আবার স্কুল ছুটি হলে নেহা তার স্কুলের সামনে দাঁড়িয়ে নীলের জন্য অপেক্ষা করতে থাকে। নীলের ভার্সিটি ছুটি হলে সেখান থেকে এসে আবার নেহাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে হয়। এভাবে চলে তাদের দিনকাল। ভালোই কাটছিল সময়গুলো। সেদিন বিকেলবেলা নীল ড্রয়িং রুমে বসে ফোন টিপছিল, নেহার সঙ্গে চ্যাটিং করছিল। তখনই পিছন থেকে তার বড় বোন সেটা দেখে ফেলে আর বলে, কি ব্যাপার, ভাই আমার প্রেমে পড়লো নাকি? কি ব্যাপার, ভাই আমার প্রেমে পড়লো নাকি? তবে এটা কে সেটা কি জানা যাবে? আরে আপু, তুমি এখানে কখন আসলে? আর আমি প্রেম করতে কেন যাব? প্রেম টেম ওসব আমাকে দিয়ে হবে না, চিন্তার কোনো কারণ নেই। আরে ভাই, এত লুকানোর কি আছে? আমি তো তোর নিজের বোন হই, তাই না? তাছাড়া আমি কিন্তু দেখে ফেলেছি তুই ওই মেয়েটার সঙ্গে কি চ্যাটিং করছিস। যাই হোক, বাদ দে। তোর পড়াশোনা কেমন চলছে সেটাই বল আমাকে। এই তো পড়াশোনা চলছে কোনো রকম। তোমার কি খবর? এই তো ভালোই। আগামী সপ্তাহে তোর ভাইয়া দেশে আসবে, তারপর আমি শ্বশুর বাড়ি চলে যাব। তোদের আর বিরক্ত করব না। কি বলো ভাইয়া, আগামী সপ্তাহে দেশে আসবে? কই, আমাকে তো কিছু বলেনি। আমার সাথে তো গত পরশুদিন কথা হয়েছিল, তখন তো ভাই আমাকে কিছুই বললো না। হয়তো তোকে বলতে মনে ছিল না। তাছাড়া সে আজকেই সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে দেশে আসবে। আগে তো সে নিজেই জানতো না, তাহলে তোকে বলতো কি করে? যাই হোক, আমি একটু বাইরে যাচ্ছি। আম্মু ঘুম থেকে উঠলে বলে দিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর আসার সময় আমার জন্য খাওয়ার কিছু নিয়ে এসো। অতপর রিমি বাসা থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে নীল নেহার সঙ্গে কথা বলা শেষ করে নিজের রুমে চলে গেল। এভাবে চলতে থাকলো দিনকাল। নেহা আর নীল দুজনে দুজনের মধ্যে খুবই আসক্ত হয়ে পড়ল। কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না বলতে গেলে, একজন আরেকজনের প্রাণ, এটাই বলা চলে। ভালোই চলছিল দিনকাল, কিন্তু হঠাৎ ঘটল একটা অঘটন। সেদিন সন্ধেবেলা নেহা হঠাৎ করে নীলকে ফোন দেয়। নীল ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তাই সে নেহাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন?
কোনো সমস্যা নাকি? হ্যাঁ, একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। তুমি এক্ষুনি আমাদের বাসার সামনে আসো, তারপর আমি তোমাকে সব কিছু বলছি। কি হয়েছে তুমি আগে আমাকে বলো, তারপর দেখি কি করা যায়। আমি তোমাকে আমাদের বাসার সামনে আসতে বলেছি। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি 10 মিনিটের মধ্যে আমাদের বাসার সামনে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় আসলাম, কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে একবার বলবে, তাই না? ফোনে বলা সম্ভব নয়। তুমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে আসো, সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসো, আমি কিন্তু খুবই বিপদের মধ্যে আছি। তাড়াতাড়ি আসো। এই বলে নেহা ফোনটা কেটে দেয়। আর তখন নীল তার বন্ধুকে ফোন দেয় আর নেহার বলা সব কিছু তার বন্ধুকে বলে। তারপর সে তার বন্ধুকে নিয়ে নেহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10 মিনিটের মতো সময় লাগে নেহাদের বাড়ির সামনে এসে পৌঁছাতে। নীল গাড়ি সাইড করে। নেহা একটা গাছের আড়াল থেকে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এখন তো আমি এসেছি, বলো তোমার কি সমস্যা হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার কি বিপদ বলো আমাকে। দেখো নীল, আমি যাদের আমার নিজের আব্বু আম্মু বলে চিনতাম, তারা আসলে আমার আব্বু আম্মু নয়। তারা আমার ফুফা আর ফুফি। আমার যখন জন্ম হয় তখন আমার মা মারা যায়। আর মা মারা যাওয়ার খবর শুনে আমার বাবাও মারা যায়। তারপর আমার ফুফু আমাকে তার কাছে এনে রাখে, কারণ সে নিঃসন্তান ছিল। সে তার হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করেছিল, যার কারণে ডিভোর্সও করতে পারছিল না। তাই এমন সুবর্ণ সুযোগকে তারা হাতছাড়া করতে চায়নি। কারণ আমার বাবার ছিল বিশাল সম্পদ, যেটা এখন বর্তমানে আমার ফুফু আর ফুফা দুজনেই ভোগ করছেন। কিন্তু এতদিন আমি সেই সব কিছু জানতাম না, আর আজকে সেগুলো জানতে পেরেছি। আজ দুপুরে আমার কিছুই ভালো লাগছিল না। তখন আমি ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হই। আর যখন ফুফুর রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই ভেতর থেকে তাদের কথা শুনতে পাই। কি বলো তুমি? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে একটু খুলে বলো তো আসলে কি হয়েছে, তা না হলে আমি কিছুই বুঝতে পারছি না। শোনো আমি তাহলে শোনো তাহলে আমি তোমাকে বিস্তারিত বলছি। আমি যখন ফুফুর রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ফুফু আর ফুফা দুজনেই তর্কাতর্কি করছিল। তুমি এরকমটা করতে পারো না। নেহা হাজার হোক আমার ভাইয়ের মেয়ে, তার সঙ্গে আমি এত বড় প্রতারণা কোনোভাবেই করতে পারবো না। সে তোমার ভাইয়ের মেয়ে, তোমার নিজের মেয়ে তো নয়। তার বাবার এত বিশাল সম্পত্তি যদি সে কোনোদিন গুরু না করেও জানতে পারে যে সে আমাদের মেয়ে নয়, তাহলে কিন্তু এই সম্পত্তি থেকে কানা করিয়েও সে আমাদের দেবে না। এই কথাটা তুমি কেন বুঝতে পারছো না? এখনও এই সব কিছু জানে না, তাই আমাদের উচিত তাকে বুঝিয়ে বালিয়ে এই সকল সম্পত্তি আমাদের করে নেওয়া। আরে এসব তুমি কি বলছো? এরকমটা কখনোই হবে না। নেহাকে আমি ছোট থেকে নিজের হাতে মানুষ করছি। আমি নেহাকে খুব ভালো করেই চিনি। সে আমাদের নিজের সন্তান যদিও না হয়ে থাকে, কিন্তু আমরা তাকে ছোট থেকে আদর যত্ন করে মানুষ করেছি। সে আমাদের কোনোদিনও ছেড়ে যাবে না। তাছাড়া আমার ভাইয়ের সম্পত্তির ওপর তোমার কেন এত লোভ বলো আমাকে? আমার ভাই তো এই সকল সম্পত্তি কামাই করেছিল শুধুমাত্র তার সন্তান আর তার ভবিষ্যতের জন্য। তুমি তো জীবনে কিছুই করতে পারলে না, শুধু শুধু আমার ভাইয়ের সম্পত্তি ভোগ করলে। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোর সঙ্গে সংসার করেছি। তা না হলে তোর মতো বন্দার সাথে আমি এতদিন সংসার করতাম নাকি? আমি কবে আরেকটা মেয়েকে বিয়ে করে সন্তানের বাবা হয়ে যেতাম। শুধু মিছিমিছি জীবনটাকে নষ্ট করছি। তুমি মাথাটা ঠান্ডা করো, আর যেসব চিন্তা তুমি তোমার মাথায় ঢুকিয়েছো এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কখনোই না, আমি যেটা বলছি সেটাই হবে। আর তুই যদি আমাকে এই কাজ করতে বাধা দিস, তাহলে কিন্তু আমি তোকে ডিভোর্স দিতে 2বার চিন্তা করব না। কথাটা তুই মনে রাখিস। এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারবে? তাছাড়া আমাকে ডিভোর্স দিয়ে দিলেই কি তুমি নেহার সমস্ত সম্পত্তি পেয়ে যাবে? কখনোই না। যদি প্রয়োজন হয় আমি নেহাকে নিজেই বলে দেব যে এই সকল সম্পত্তি তার বাবার এবং সে আমাদের সন্তান নয়। আমরা প্রতিদিন মিথ্যে বলে তাদের এই সকল সম্পত্তি ভোগ করছি। সেটা তুই পারবি না, কারণ তুই যদি সেটাই নেহাকে এভাবে রাজি না করাস, তাহলে প্রয়োজন হলে নেহাকে আমি নিজের হাতে খুন করব। নেহা যদি না থাকে তাহলে তো সম্পত্তির কোনো ওয়ারিস থাকবে না। তাহলে সমস্ত সম্পত্তির মালিক হবি তুই, আর তুই নিজেই বাধ্য হবি আমাকে সমস্ত সম্পদ নিজের হাতে তুলে দিতে।
কখনোই না। আমি কোনোভাবেই তোমাকে এই কাজটা করতে দেব না। আমি আজকেই পুলিশের সঙ্গে কথা বলবো এবং তোমার শাস্তির ব্যবস্থা করব, যাতে তুমি আমার ভাইয়ের মেয়ের সম্পত্তির ওপর কোনো আঘাত আনতে না পারো। সেই সুযোগটা আর তুই পাবি না। আমি আজকেই শহরে যাচ্ছি, সেখান থেকে উকিলের সঙ্গে কথা বলে সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপর আমি বাসায় আসব। আর যেভাবেই হোক নেহার কাছ থেকে সিগনেচার নিয়ে ছাড়বো। এই কথা বলে নেহার ফুপা নেহার ফুপিকে দরজা তালা লাগিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়। এইদিকে নেহা ফুফা বাসা থেকে চলে যাওয়ার পর আমি নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর তোমাকে ফোন করেছি। কি বলো তুমি? আমি তো এটা ভাবতেই পারছি না। যদিও তোমার ফুপাকে প্রথম দিন দেখে আমার একটু সন্দেহ সন্দেহ লাগছিল, কিন্তু তারপর আমি তোমাকে কিছু বলিনি। তুমি তো বলেছিলে ওরা তোমার আব্বু আম্মু হয়। আমি কিছু বললে যদি তুমি মনে ব্যথা পাও, তাই যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে থানায় যাব, তারপর না হয় হবে। এটা ভুল করেও করা যাবে না, কারণ তাহলে ফুফা ফুফি কেউ মেরে ফেলবে, আর আমাকেও যে কোনো উপায়ে মেরে ফেলার চেষ্টা করবে। তাহলে কি করবে বলে তুমি চিন্তা ভাবনা করেছো বলো তো আমাকে শুনি। এখানে আমার কাছে আমার জমানো কিছু টাকা আছে, আর আমার নিজের কিছু গয়নাগাটি যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি নিয়ে এসেছি। চলো আমরা দুজনে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, আর তারপর সেখানে সুন্দর করে একটা জীবন শুরু করি। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে নিয়ে কোথায় যাব? এই বছর সবেমাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, এখনো বেকার কিছুই করি না, নিজের 2 পয়সা ইনকাম নেই। আমি তোমাকে নিয়ে কোথায় যাব বলো আমাকে। আমি অত কিছু জানি না। তুমি আমাকে নিয়ে যাবে মানে তোমাকে যেতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া বিশ্বাস করার মতো এই পৃথিবীতে আমি আর দ্বিতীয় কোনো মানুষকে খুঁজে পাচ্ছি না। আর একটা কথা, তুমি যদি আজ এবং এই মুহূর্তে আমাকে এখান থেকে নিয়ে না যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এটা কোনো কথা হলো? আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো, আমরা পুলিশের কাছে যাই, কিছুই হবে না। আমি তোমাকে কি বলতে চাইছি তুমি কি সেটা কোনোভাবেই বুঝতে পারছো না? আমরা পুলিশের কাছে গেলে বিষয়টা আরো ঝামেলায় হয়ে যাবে, সমাধান কিছুই হবে না, কারণ ফুফার হাত অনেক লম্বা। তুমি আমাকে নিয়ে এই মুহূর্তে এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাবে, এটাই ফাইনাল। নীল তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল। তখন পাশ থেকে তার বন্ধু তাকে বলল, নীল, নেহা যেটা বলেছে তুই সেটাই কর। নেহা তো বলেছে তার কাছে কিছু জমানো টাকা আর নিজের কিছু গয়নাগাটি আছে, সেগুলো বিক্রি করে কিছুদিন চলবি, তারপর না হয় একটা কাজের ব্যবস্থা করে নিবি। দেখ, আজকে মেয়েটাকে তুই যদি সাহায্য না করিস তাহলে মেয়েটার আর কোনো উপায় থাকবে না, কারণ এই পৃথিবীতে মেয়েটা শুধুমাত্র তোকে বিশ্বাস করে আর ভালোবাসে। আরে এসব তুই কি বলছিস? তুই তো খুব ভালো করে জানিস 3টা বোনের মধ্যে আমি একটা মাত্র ভাই। সবাই আমাকে নিয়ে কতটা আশা প্রত্যাশা করে আছে। আমি যদি এরকম একটা কাজ করি তাহলে সবাই খুব কষ্ট পাবে। সেটা আমি জানি, কিন্তু সেটা সাময়িক ক্ষণ। একটা মেয়ে তার ভালোবাসাকে হারালে কোনোদিনই তার ভালোবাসা ফিরে পায় না, কিন্তু পরিবারের জন্য ভালোবাসা না ছেড়ে ভালোবাসাকে আগলে ধরে রাখলে পরিবার আজ না কাল হোক মেনে নেয়। তাই আমি তোকে যেটা বলছি তুই সেটাই কর। তুই নেহাকে নিয়ে এখান থেকে চলে যা, বাকিটা আমি দেখছি। আসলে আমি বুঝতে পারছি না তোদের কি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, নাকি আমি তোদের কথা বুঝবার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত কিছু জানা বোঝার মতো সময় এখন নেই। তুই প্লিজ নেহাকে নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে হয়তো কোনো প্রবলেম হতে পারে। তাছাড়া নেহারা ফুপা হয়তো এতক্ষণে চলে আসার সময় হয়ে গেছে। ওই লোকটা এখানে আসার আগেই তুই নেহাকে নিয়ে এলাকা ছেড়ে দে। হ্যাঁ, তোমার বন্ধু একদম ঠিক কথাই বলেছে। চলো আমরা এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যাই, তা না হলে ফুপা যদি এখানে এসে পড়ে তাহলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। তুমি আমাকে কোনোভাবেই ওনার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু দেখো, আমি আমার পরিবারের একমাত্র ছেলে, এভাবে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? আমার পরিবার তো অনেক কষ্ট পাবে। আরে ভাই, সেটা তো আমি খুব ভালো করেই জানি যে তোর ফ্যামিলির মানুষজন খুব কষ্ট পাবে, কিন্তু দেখ, ফ্যামিলির জন্য নিজের ভালোবাসার মানুষটাকে হারালে কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে জীবনে আর কোনোদিনই নিজের করে ফিরে পাবি না। কিন্তু তুই যদি তোর ভালোবাসার মানুষটাকে প্রায়োরিটি দিস তাহলে ফ্যামিলি আজ না কাল হোক মেনে নেবেই।
তখন নীল নেহা আর তার বন্ধুর কথা মেনে নিল এবং নেহাকে নিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে ততক্ষণে নেহার ফুপা বাসে চলে এসেছেন। তিনি বাসে এসে নেহাকে সারা বাসে খুঁজতে থাকেন। তিনি যখন কোথাও নেহাকে খুঁজে না পান তখন নেহার ফুপিকে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এই ফকিন্নির বাচ্চা, নিজের প্রচার আনার মুরুদ নেই। এত কষ্ট করে মুরগিটাকে পুষলাম, আর এখন কিনা তুই সেটাকেও পালিয়ে যেতে সহযোগিতা করেছিস? আজ তোকে আমি খুন করে ফেলবো। যদিও আমি জানি না নেহা কোথায় গেছে, নেহা আমাকে বলেও যায়নি। আর যদি বলেও যেত তাহলেও আমি তোকে বলতাম না, কারণ তোর মতো অমানুষকে আমি কোনোদিনই সহযোগিতা করতাম না। যাই হোক, মেয়েটা এখান থেকে চলে গিয়েছে ভালো। এই কথাটা বলা শেষ করতে না করতে নেহার ফুপা নেহার ফুপুকে অনেক মারধর করতে শুরু করে। অপরদিকে নেহা আর নীল যখন ঢাকায় এসে পৌঁছালো তখন আনুমানিক সকাল 8টার মতো বাজবে। দুজনেই স্টেশন থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলো। তারপর নেহা নীলকে গিয়ে বলল, চলো আমাদের দুজনকে আগে নিজেদের থাকার জায়গার বন্দোবস্ত করতে হবে, তারপর বাদ বাকি সব কিছু চিন্তা করা যাবে। আচ্ছা, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো আগে আমাদের থাকার জায়গার বন্দোবস্ত করি। কিন্তু আমরা কোন পরিচয়ে থাকব? এই ঢাকা শহর, এখানে আমরা কোন বাসা ভাড়া নিতে গেলে প্রথমে আমাদের সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হবে। তখন আমি কি উত্তর দেব বলো আমাকে? যদি কেউ তোমাকে আমাদের সম্পর্কে কথা জিজ্ঞেস করে তাহলে বলবে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর চিন্তার কোনো কারণ নেই, চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। কিন্তু নেহা, একটাবার চিন্তা করে দেখো, তুমি আমার চাইতে বয়সে অনেক ছোট আর সবেমাত্র ক্লাস 7-এ পড়াশোনা করো। তুমি চাইলে ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে পারবে। তাছাড়া আমি কোনো দিক থেকে কিন্তু তোমার যোগ্য নই। তোমাকে এত কথা বলতে আমি বলিনি। তাছাড়া একটা কথা মনে রেখো, পয়সা দিলে এই জগতে সব হয়। আমার বয়স কম তো কি হয়েছে? কাজী সাহেবকে কয়েকটা টাকা হাতে ধরিয়ে দিলেই তিনি আর ঝামেলা করবেন না। তারপরও নেহা, এভাবে সব কিছু হয় না। তুমি প্লিজ আর একবার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখো। আমি যখন তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার সব সমস্যাই তোমার পাশে থাকবো, কিন্তু এই বিষয়টাই আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। আমার সমস্ত চিন্তা শেষ, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে আমি কেন দুবার চিন্তা করব? আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। এখন একটা কাজ করো, চলো আগে কাজী অফিসে খোঁজ করা যাক। আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে নিই, তারপর বাসা খোঁজা যাবে। তারপর নেহা নীলকে বলল। অতঃপর নীল আর নেহা দুজনে একটা রাস্তা ধরে হাঁটতে থাকলো। এভাবে প্রায় ঘন্টাখানেক হাঁটাহাঁটি করতে করতে তারা কাজী অফিস খুঁজে পেয়ে গেল। আর সেখানে গিয়ে দুজনেই বিয়ের কাজ ছেড়ে নিল। তারপর বের হলো বাসা খুঁজতে। তাদের বাসা খুঁজে পেতেও খুব একটা সময় লাগলো না। নীল বাড়িওয়ালার সঙ্গে কথা বলছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের এখানে কি কোনো রুম ভাড়া দেওয়া হবে? ও হ্যাঁ, আমার এখানে বেশ কয়েকটা রুম খালি পড়ে আছে। তোমরা চলো, আমি তোমাদের দেখাই। তারপর যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভাড়া নিতে পারো। হ্যাঁ আঙ্কেল, প্লিজ চলুন। আমাদের দুজনের থাকার মতো ছোটো মোটো একটা রুম হলেই চলবে। তারপর বাড়িওয়ালা নীলকে নিয়ে ভেতরে চলে গেল আর রুমগুলো দেখাতে থাকলো। নীল একটা রুম পছন্দ করলো আর সেটার ভাড়া জানতে চাইলো। দেখো, তোমরা তো দুজনেই থাকবে, তোমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই আমি তোমাদের কাছ থেকে খুব বেশি টাকা রাখবো না। যদিও অন্যদের কাছ থেকে আমি 3000 টাকা ভাড়া নেই, তবে তোমার কাছ থেকে আমি 2500 টাকা নেব। 1 মিনিট আঙ্কেল, আমি আমার স্ত্রীর সঙ্গে একবার কথা বলে নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। তুমি নিচে বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসো। এই বলে বাড়িওয়ালা সেখান থেকে চলে গেল। আর নীল নেহার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে লাগলো। নেহা তখন নীলকে বলল, 2500 টাকাতে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তখন নীল বাড়িওয়ালাকে হ্যাঁ বলে দিল। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে তুমি কবে এখানে উঠতে চাইছো? মানে রুমটা তো একটু পরিষ্কার করতে হবে, তাই যদি আগে থেকে জানিয়ে রাখতে তাহলে আমি আমার কাজের লোক দিয়ে বাড়িটা পরিষ্কার করে রাখতাম। সেটা প্রয়োজন হবে না, কিন্তু আমরা আজকে এখানে উঠতে চাই। আসলে আমরা গ্রাম থেকে আজকে এখানে চলে এসেছি, আমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবো, তার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। অতঃপর বাড়িওয়ালা সেখান থেকে চলে গেল আর নেহা নীল দুজনে মিলে রুমটা পরিষ্কার করতে লাগলো।
এভাবে চলে গেল প্রায় আরও ঘন্টাখানেক সময়। তখন নেহা নীলকে বলল, একটা কাজ করো, এইদিকে তো দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে, আমাদের তো খাবার ব্যবস্থা করতে হবে। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাদের রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু চাল ডাল কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপরেই বাজারে যাচ্ছি। এই বলে নীল ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। প্রায় 20 মিনিট পর সেখান থেকে ফিরে এলো। তাদের ব্যাগে কিছু খাবার রাখা ছিল, সেগুলোই দুজনেই মিলে খেয়ে নিল। আর তারপরে নীল বাজারের উদ্দেশ্যে রওনা দিল। সে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে আসলো। আর এইদিকে বাসে এসে দেখে নেহা তার জন্য বসে বসে অপেক্ষা করছে। নীল বাসে এসে নেহাকে এভাবে অপেক্ষা করতে দেখে বলল, কি ব্যাপার, তুমি এমন গোমড়ামুখো হয়ে বসে আছো কেন? মন খারাপ নাকি? আরে না, মন খারাপ হতে যাবে কেন? আসলে অনেকক্ষণ ধরে বসে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম তো, তাই একটু খারাপ লাগছিল আর কি। এখন তুমি আমাকে এইটা বলো যে তুমি এতক্ষণ দেরি করলে কেন? আরে বাবা, জীবনেই প্রথমবার সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি কিনতে গেলাম। আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভাগ্যিস দোকানদার আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে দিল, তাই নিয়ে আসতে পারলাম, না হলে তো আমি আনতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি, তারপর দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে নেব। তোমাকে রান্না করতে হবে না, আমার মনে হয় তুমি রান্না করতে পারবেও না। তুমি আমার পাশে বসে থাকো, আমি নিজেই রান্নাটা করে নেব, যদিও ডিম ভাজি ছাড়া আর অন্য কিছুই করতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমায় একটু সহযোগিতা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই বলে নীল আর নেহা দুজনেই মিলে রাতের রান্নাটা সেরে নিল। যদিও শুধু ভাত আর ডিম ভাজি করেছে, কারণ তারা দুজনে এইটা ছাড়া আর কিছুই পায় না। রান্না শেষ করে দুজনেই মিলে একসঙ্গে খেয়ে নিল। খাওয়া দাওয়া করতে করতে রাত প্রায় 11টার মতো বেজে গেল। ততক্ষণে নেহা বিছানা গুটিয়ে ঘুমানোর জন্য রেডি হচ্ছে। নীল হাঁড়ি পাতিল সব ধুয়ে রেখে বিছানায় আসলো ঘুমানোর জন্য। বিছানায় এসে বসা মাত্রই নেহা বলতে লাগলো, নীল, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি ব্যাপারে কথা বলতে চাও? আর আমাকে কিছু বলার জন্য তোমাকে অনুমতি নিতে হবে, নাকি তুমি যা বলার সরাসরি বলে ফেলবে? আমি কিছুই মনে করব না। আসলে বিষয়টা সেরকম নয়, জানো তো, প্রত্যেকটা মেয়েরই জীবনের এই সময়টা নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমারও অনেক স্বপ্ন আছে, তাই তোমাকে কিছু বলতে চাই। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোন সময়টা বোঝাতে চাইছো তুমি? আরে বাবা, আমার তো মনে হচ্ছে তুমি এখনো সেই ছোট্ট পিচ্চি ছেলেটা রয়ে গেছো, কিছুই বোঝো না। আজ আমাদের বাসর রাত, সেটা কি তোমায় বলে দিতে হবে নাকি? নেহা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো তুমি কি বলছো? এইটুকু মেয়ে একটা, তুমি ওইসব করার মতো সময় এখনো তোমার হয়নি। আগে তুমি বড় হও, তারপর যা হওয়ার হবে। না, আমি মানবো না। জানো, প্রত্যেকটা মেয়ের মতো এই দিনটা নিয়ে আমারও কত হাজার স্বপ্ন। আমার জামাই আমাকে ভালোবাসবে, আদর করবে, আর আদর দিতে দিতে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ সেটা ঠিক আছে, তুমি আমার বুকে এসে সব, তারপর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ধ্যাৎ, আমি কি তোমাকে সেই সব বলেছি নাকি? এইসব ছাড়াও বিয়ের পর জামাই বউ যেরকম করে ওই রকম করতে আমার খুব ইচ্ছা করে। প্লিজ একবার ওরকম আদর দাও না আমাকে, খুব ইচ্ছে করছে যে। চুপ ফাজিল মার্কা মেয়ে, এসব কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন অনেক ছোট, ওইসব কিছু তুমি সহ্য করতে পারবে না, খুব কষ্ট হবে তোমার। কিছুই হবে না আমার। প্লিজ নীল, তুমি আমার সঙ্গে এরকম করো না। প্রত্যেকটা মেয়ের মতো এই দিনটা নিয়ে আমারও সুন্দর একটা স্বপ্ন আছে। প্লিজ তুমি আমার স্বপ্নটাকে নষ্ট করে দিও না। নেহা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি তোমাকে মাইট দিব বলে দিলাম। চুপচাপ আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে পড়ো। সামনে তোমার পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তা না হলে কিন্তু আমি তোমায় একটুও ভালোবাসবো না, আর আদরও করব না। কথাটা শুনে নেহা মুখ ঘুরিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। নীল তখন নেহাকে নিজের বুকের উপর নিয়ে এসে কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন নেহা নীলকে আবারও বলতে লাগলো, এই প্লিজ চলো না, আমরা ওই রকম করে একটু খেলি।
যে এরকম বিয়ে করা জামাই বউ খেলে? আমার খুব ইচ্ছে করছে, প্লিজ তুমি না করো না আমায়। নেহা, আমি তোমাকে চুপচাপ ঘুমিয়ে যেতে বলেছি, ফাইজলামো করতে বলিনি। তুমি চুপচাপ ঘুমিয়ে যাও, তা না হলে কিন্তু আমি খুব রেগে যাব, তোমায় বলে দিলাম। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা দেখতে পেল নীল এখনো ঘুমোচ্ছে, তাই সে নিজের রান্না করতে চলে গেল। সকালের খাবার তৈরি করার জন্য নীল তখনও অঘোরে ঘুমোচ্ছিল। নেহা ভাত রান্না করে ভাতের মার ফেলতে গেলেই পড়ে গেল, আর সে ব্যথায় চিৎকার করে উঠল। মা গো, বাবা গো, পুড়ে গেলাম, মরে গেলাম গো। নেহার চিৎকার শুনে নীল লাফতে বিছানা থেকে উঠল। সারা রুমে নেহাকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তাই সে দৌড়ে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল নেহার হাত পুড়ে গেছে, আর সে ব্যথায় চিৎকার করে কান্না করছে। নীল তখন নেহাকে তাড়াতাড়ি পানির কাছে নিয়ে গেল, আর হাতটাকে পানিতে চুপিয়ে রাখলো, আর নেহাকে বলতে লাগলো, তোমাকে এত পাকনামি করতে কে বলেছে? আমি ঘুম থেকে উঠে রান্না করে নিতাম। তোমাকে কি আমি বলেছিলাম একবারও রান্না করতে আসার জন্য? তুমি তো ঘুমাচ্ছিলে। কাল সারা দিন তোমার উপর অনেক ধকল গেছে, তাই ভাবছিলাম আমি রান্নাটা করে নেই, রান্না শেষ করে তারপর না হয় তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো। একবার দেখলে তো সবসময় পাকনামি করতে হয় না, আর সবসময় পাকনামি করলে এবার দেখলে তো সবসময় পাকনামি করতে হয় না, আর সবসময় পাকনামি করলে তার ফলও ভালো হয় না। এই যে তুমি নিজের হাতটা পুড়িয়ে ফেলেছো, এটা ভালো হতে কয়দিন লাগবে তুমি জানো? সরি, আর কখনো এমন করব না। এই যে কান ধরছি, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কখনো তোমার কথার অবাধ্য হব না, আই প্রমিস। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ ঘরে গিয়ে বসে থাকো। আমি রান্না শেষ করে তারপর ডক্টরের কাছ থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওইখানে আমি ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। এই কথা বলে নেহার রুমে চলে গেল। এদিকে নীল রান্না শেষ করে রুমে এসে নেহাকে মুখে তুলে খাবার খাইয়ে দিল, আর নিজেও খেয়ে নিল। তারপর ফার্মেসি থেকে নেহার জন্য ওষুধ নিয়ে আসলো। নেহাকে ওষুধ খাইয়ে দিয়ে পোড়া জায়গায় অয়েলমেন্ট লাগিয়ে দিল। এরপর চলে গেল 4 থেকে 5 দিন। এখন নেহার হাত মোটামুটি ভালো হয়ে গেছে। সেদিন নীল নেহাকে বলল, নেহা, আমি ভাবছি তোমাকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেব, আর আমি নিজেও ভর্তি হব। হ্যাঁ, সেটা একদম তুমি ঠিক কথাই বলেছ। যদি আমি নিজেও মনে মনে সেটাই চিন্তা করছিলাম, কারণ পড়াশোনাটা তো নষ্ট করলে চলবে না, আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। তাছাড়া তুমি তো একটা পর্যায়ে প্রায় চলে এসেছো, এখন তো আর কোনোভাবেই পড়াশোনা বন্ধ করা উচিত নয়। হ্যাঁ, সেটাই চিন্তা করছিলাম। আর আমি বাড়িওয়ালা আঙ্কেলের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন আগামীকাল উনারে স্থানীয় হাই স্কুলে প্রিন্সিপালের সঙ্গে আমাকে দেখা করাতে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাই করো। আর হ্যাঁ, তোমার ভর্তির ব্যাপারেও কথা বলে এসো। অতঃপর পরের দিন সকালবেলা নীল বাড়িওয়ালাকে নিয়ে স্থানীয় হাই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চলে গেল, এবং কথা বলা শেষ করে নেহাকে ভর্তি করিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই নেহা নীলকে বলল, কি ব্যাপার, কি হলো? কোনো ব্যবস্থা করতে পেরেছো? হ্যাঁ, তোমাকে ভর্তি করিয়ে দিয়ে এসেছি। আগামীকাল সকালে আমি তোমাকে স্কুলে পৌঁছে যাব, আর তারপর আমি আমার ভর্তির জন্য ব্যবস্থা করব। এরপর নীল সকালবেলা নেহাকে স্কুলে পৌঁছে দিল, আর তারপর সে নিজের ভর্তির জন্য খোঁজ করতে থাকলো। এভাবে চলে গেল আরও 2 দিন। নীল ভার্সিটিতে ভর্তি হয়েছে। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে তারপর দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে আর নেহাকে স্কুলে পৌঁছে দিয়ে সে ভার্সিটিতে যায়। তারপর আবার ভার্সিটি ছুটি হলে নেহাকে স্কুল থেকে নিয়ে তারপর সে বাসায় ফিরে আসে। এভাবেই চলছিল তাদের দিনকাল। এদিকে নেহার নিয়ে আসা টাকাগুলোও প্রায় শেষের পথে। তাই সেদিন নীল নেহাকে বলে, নেহা, তুমি যে টাকা পয়সা নিয়ে এসেছিলে সেগুলো তো প্রায় শেষের পথে। আমি বলছি কি, এখন আমি কিছু একটা কাজের ব্যবস্থা করি, তা না হলে তো চলবে না। হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু এই মুহূর্তে তুমি কি কাজ করবে? তুমি তো কোনো কাজ করতেই পারো না, বাসায় তো কোনো কাজই করতে না, তাহলে কি করবে তুমি? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে নাকি? আমরা দুজনে এখন স্বামী স্ত্রী। আমার কর্তব্য তোমার দায়িত্ব নেওয়া। এতদিন ধরে তোমার পয়সায় বসে বসে খাচ্ছি, সেইটাই তো অনেক। এবার তো আমার কর্তব্য আমাকে বুঝে নিতেই হবে। কিন্তু কি করবে তুমি?
আসলে আমি গতকাল বাড়িওয়ালা আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলাম। উনি আমাকে বলেছেন ওনার পরিচিত একজন আছে যে কিনা অটো রিক্সা ভাড়া দেয়। বাড়িওয়ালা আঙ্কেল আমাকে বলেছেন ওনার সঙ্গে কথা বলে আমাকে একটা রিক্সা চালানোর ব্যবস্থা করে দেবেন। নীলের এই কথা শোনা মাত্রই নেহার চোখ বেয়ে জল পড়তে থাকলো। নেহা কান্না করছে এটা দেখে নীল বলল, আরে নেহা, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার অনেক কষ্ট লাগে, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, কিন্তু আসলে আমার খুব কষ্ট লাগছে এইটা চিন্তা করে যে আমার জন্য তোমাকে অনেকটা সমস্যায় পড়ে যেতে হলো। তুমি তো খুব ভালো ফ্যামিলিতেই বড় হচ্ছিলে, সেখান থেকে আমি তোমাকে জোর করে ঝামেলায় ফেলে দিলাম, আর তার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? দূর পাগলি, এইভাবে বলতে হয় না। আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসি, আর আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে এটা করেছি। এখানে তোমার বা আমার কারোরই একার কোনো দোষ নেই। যা করেছি দুজনে মিলে মিশে করেছি, তাই তুমি নিজেকে কখনোই দোষারোপ করবে না। আই লাভ ইউ নীল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনোদিনও বেঁচে থাকতে পারবো না। লাভ ইউ টু পাগলি, আমিও সত্যি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনটা হয়তো অসম্পূর্ণই থেকে যেত। নিজের ভালোবাসাকে স্বীকৃতি দিতে গিয়ে একটুকু কষ্ট যদি করতে হয় তা না হয় করব, কিন্তু যদি ভালোবাসাটা হারিয়ে ফেলতাম তাহলে তো কোনো দিনই নিজের ভালোবাসাকে ফিরে পেতাম না। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীল নেহাকে অনেক করে সান্ত্বনা দিয়ে কান্না বন্ধ করায়। আর তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নীল নেহাকে স্কুলে পৌঁছে দেয়। তারপর বাসে এসে বাড়িওয়ালাকে নিয়ে এসে ওই জায়গায় চলে যায়, আর সেখান থেকে একটা অটো রিক্সা ভাড়া করে নেয়। তারপর সারাদিন রিক্সা চালায়, আর তার ক্লাসের একটা ছেলের কাছ থেকে সে ক্লাসের নোটগুলো নিত আর রাতে পড়াশোনা করত। এভাবে চলছিল দুজনের সংসারে, কোনো কষ্ট ছিল না, ভালোই ছিল দুজনে। এভাবে চলে গেল 3টে বছর। নেহা এই বছর এসএসসি পরীক্ষা দেবে। অনিল পড়াশোনা শেষ করে চাকরির জন্য এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে চলেছে, আর এইদিকে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে। দুজনের সংসারে ভালোবাসার আর কোনো অভাব ছিল না, কিন্তু সেই ভালোবাসাটা বেশি দিন টিকলো না। একদিন দুপুরবেলা নেহার স্কুল একটু আগেভাগে ছুটি দিয়ে দেয়, যেটা নীল জানতো না। সে রিক্সা চালিয়ে একজন প্যাসেঞ্জার নিয়ে এক জায়গায় যাচ্ছিল, তখনই হঠাৎ তার চোখ গেল অন্য একটা রিক্সায়। নেহা একটা ছেলের সঙ্গে হাত ধরে হাসাহাসি করে কথা বলতে বলতে ওই রিক্সা দিয়ে যাচ্ছিল, যেটা দেখে নীলের বুকের বা পাশটা মুচুতি ওঠে। নীল তখন রিক্সা থামিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সেদিন বিকেলবেলা বাসে এসে রাতের খাবার তৈরি করছিল। প্রতিদিন সে বাসে এসে নেহার সঙ্গে অনেক কথা বলতো, অনেক গল্প গুজব করত, কিন্তু সেদিন সে একদমই চুপচাপ ছিল। তাই নেহা তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি এভাবে চুপচাপ আছো কেন? তুমি তো প্রতিদিন বাসায় এসে আমার সঙ্গে অনেক কথা বলো আর অনেক গল্প গুজব করো, কিন্তু আজ তুমি আমার সঙ্গে কোনো কথাই কেন বলছো না? কই, আমার আবার কি হবে? আমার তো কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে শরীরটা ভালো লাগছে না, তাই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে একটু ঘুমাবো। কি বলো তুমি? কি হয়েছে তোমার, বলো আমাকে। তোমার যাই কিছু হয় না কেন, তুমি তো প্রতিদিনই সেটা আমার সঙ্গে শেয়ার করো, কিন্তু আজ তোমার হঠাৎ করে কি হলো যে এমন চুপচাপ হয়ে আছো? নেহা প্লিজ, আমায় তুমি বিরক্ত করো না। সামনে তোমার পরীক্ষা, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমাকে আমার মতো থাকতে দাও। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল, আর বইয়ের পাতা উল্টাতে থাকলো। সে কোনোভাবেই বুঝতে পারছে না নীলের কি হয়েছে। এদিকে নীল রান্নাবান্না শেষ করে নিজের মতো খাবার খেয়ে নিল, আর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নেহা নিজের পড়া শেষ করে নীলকে ডাকতে গেল। এই নীল, নীল, ঘুম থেকে ওঠো, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার খাবো, চলো। আমার খুব ক্ষুধা পেয়েছিল, তাই আমি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়েছি, তুমি খেয়ে এসো। নেহা তখন বিষয়টা বুঝতে না পারলো খাবার খেতে আর গেল না, কারণ নীল প্রতিদিন তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আজ কিভাবে নেহাকে না খাইয়ে নিজে খেয়ে নিল এটা সে ভাবতে পারছে না, তাই আর খাবার না খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিন হলে নীল নেহাকে বিছানা থেকে টেনে তুলে খাবার খাইয়ে দিত,
কিন্তু আজ নীলের কি হলো? নীল একবারের জন্য নেহার সঙ্গে কথা বলতেও আসলো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীল রান্না করে নিজের খাবার খেয়ে নেহার জন্য খাবারের প্লেট রেখে একটা ছোট্ট চিরকুট খাবারের পাশে রেখে বাসা থেকে বের হয়ে চলে গেল। নেহা ঘুম থেকে উঠে নীলকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। যখন টেবিলে খাবার রাখা দেখলো তখন সে সেখানে গেল আর চিরকুটটা হাতে পেয়ে পড়তে লাগলো। আমি খাবার খেয়ে নিয়েছি, আমার একটু কাজ ছিল তাই তোমাকে না বলে বের হয়ে গেছি। রেডি হয়ে বাসার সামনে অপেক্ষা করো, আমি সময় মতো তোমাকে স্কুলে পৌঁছে দিব। নেহা তখন আর 7 চিন্তা না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে খাবার খেয়ে বাসার সামনে নীলের জন্য অপেক্ষা করছিল। প্রায় 20 মিনিট পর নীল সেখানে আসলো। সরি, আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে একটা জরুরি কাজে আটকা পড়ে গেছিলাম তো, তাই আসতে একটু দেরি হলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তুমি তাড়াতাড়ি চলো, আমাকে স্কুলে পাঠিয়ে দাও। অতঃপর নীল তাড়াতাড়ি নেহাকে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে আসলো। আসলে নীলের আজ এক জায়গায় চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। নীল সেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল, আর সৌভাগ্যক্রমে সেখানে নীলের চাকরিটা কনফার্ম হয়ে যায়। কিন্তু এই খুশির খবরটা নীল নেহাকে দিল না। আসলে মূল বিষয়টা হলো নেহা ওই ছেলেটার সঙ্গে হয়তো সম্পর্কে আছে, এরকমটাই মনে মনে ভাবছে নীল। তাই তো চলুন ভিউয়ার্স দেখা যাক আসলে মূল ঘটনাটা কি। দেখো নেহা, তুমি ওই ছেলেটার সঙ্গে কেন পড়ে রয়েছো আমি সেটা বুঝতে পারছি না। ছেলেটা তোমার চেয়ে বয়সে বড়, তাছাড়া তার সঙ্গে তোমাকে মানাই না। দেখো, তুমি আমার বন্ধু, আর বন্ধুর জায়গাতেই থাকো। তুমি আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে এসো না। এই যে আমি ভালোবাসি আর ভালোবেসে ওকে বিয়ে করেছি, তাছাড়া আমি তখন খুব বড় একটা সমস্যায় ছিলাম, তাই তাকে বিয়ে করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, আমি এটা মেনেছি যে তুমি তখন একটা সমস্যায় পড়ে তাকে বিয়ে করেছো, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে এই ঝামেলাটা সারা জীবন বই বেড়াতে হবে। তবে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার পরিবারকে জানিয়ে তোমাকে বিয়ে করব। কি আছে ওই ছেলেটার? সামান্য একটা ছোট বাসা ভাড়া নিয়ে তোমাকে নিয়ে থাকে। সে তো তোমাকে তেমন কোনো কিছুই দিতে পারে না, তোমার সব শখ আহ্লাদ পূরণ করতে পারে না। উল্টো তোমার কাছ থেকে যতটুকু শুনেছি, সে তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু শেষ করে দিয়েছে। প্লিজ হৃদয়, তুমি ওর ব্যাপারে কোনো কথা বলো না। আমি ওকে ভালোবাসি, বিয়ে করেছি। ওর সঙ্গে প্রতারণা করাটা একদমই ঠিক হবে না। তাই আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, তুমি ওর ব্যাপারে কোনো কথা বলবে না। ঠিক আছে, আমি তোমাকে এ ব্যাপারে কোনো কিছু বলবো না। আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে উপদেশ দিচ্ছিলাম, কিন্তু তুমি তো সেই কথা শুনলে না। তাহলে আমি আর তোমাকে কি বলবো, তুমি নিজেই সেটা বলো। তোমার আমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি আমার বন্ধু আছো, বন্ধুর জায়গাতেই থাকো। আমি যখন একা থাকি তখন নীল আমাকে সময় দিতে পারে না, ওই সময়টা আমি তোমার সাথে কাটাই। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে পার্সোনালি চাই। তুমি আমার বন্ধু এবং খুবই ভালো একজন বন্ধু। আমি তোমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাতে খারাপ করতে চাই না। হৃদয় তখন নেহাকে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারল নেহা নীলকে সত্যি ভালোবাসে। যদিও সে নেহাকে কোনোদিনই ভালোবাসার নজরে দেখেনি, সে নেহার খুবই ভালো বন্ধু হয়ে থাকতে চেয়েছে সবসময়। তবুও কেন জানি তার মাঝে মধ্যে মনে হতো হয়তো তাদের সম্পর্কের মধ্যে কোনো একটি হলো টানা পোড়ো না, যে তাই সে একটু পর করে দেখে নিল। এরপর চলে গেল আরও কয়েকদিন। নীল তার চাকরিতে জয়েন করেছে, কিন্তু সেটা নেহাকে না জানে। তার 8 ঘন্টা ডিউটি ছিল, সে টাইম মেনটেন করে এসব কিছু করে নিত। নেহাকে সে কোনোভাবেই জানতে দিত না সে চাকরিটা পেয়েছে। এদিকে সেদিন হৃদয় নেহাকে বলে, নেহা চলো না, আজ রেস্টুরেন্টে খেতে যাই। আমার না পিৎজা খেতে খুব ইচ্ছা করছে। কিন্তু নীল তো আমাকে নিতে আসবে। সে যদি এখানে আমাকে না পায় তাহলে তো রাগারাগি করতে পারে আর চিন্তাও করবে অনেক। সমস্যা নেই, আমরা না হয় সময় হওয়ার আগেই চলে আসবো। চলো যাওয়া যাক, তোর হাজবেন্ড কিছু জানতে পারবে না। হৃদয়ের কথায় রাজি হয়ে নেহা তখন তার সঙ্গে রেস্টুরেন্টে চলে গেল পিৎজা খাওয়ার জন্য। এদিকে সেই একই রেস্টুরেন্টে তখন নীল একজনের সঙ্গে দেখা করতে আসে, তার অফিস রিলেটেড। কিন্তু নেহা সেটা খেয়াল করেনি। নেহা তখন হেসে হেসে ওর সঙ্গে গল্প করছিল আর পিৎজা খাচ্ছিল।
নেহাকে এভাবে হৃদয়ের সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে নীল একদম কনফার্ম হয়ে নিল যে নেহার সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক আছে। তাই সে তার অফিসের কাজটা শেষ করে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে আসলো। আর মনে মনে চিন্তা করতে থাকলো, নেহা হয়তো এখন আর তাকে ভালোবাসে না, তাই তার উচিত নিজের থেকে নেহার সঙ্গে সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যাওয়া। তাই সে পরের দিন সকালবেলা যখন অফিসে গেল তখন অফিসের বসের সঙ্গে কথা বলতে লাগলো। বস, আমাদের কোম্পানিতে তো অফিস স্টাফদের কোয়ার্টারে থাকতে দেওয়া হয়, তাই আমিও ভাবছি অফিস কোয়ার্টারেই থাকবো। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কবে থেকে থাকতে চাও সেটা আমায় জানিয়ে দিও, আমি সব কিছু ব্যবস্থা করে দিব। আমি তো তোমাকে এই ব্যাপারে আগে বলেছিলাম, কিন্তু তখন তো তুমি আমাকে কিছু বলোনি। স্যার, আসলে এই ব্যাপারে আমি আগে একটু কনফিউজ ছিলাম। আসলে আমি ব্যক্তিগত একটু সমস্যায় ছিলাম, এখন আমি তাই আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তোমার দিদি খুব বেশি তাড়াহুড়ায় থাকে, তাহলে তুমি কালকেই চলে আসতে পারো, আমি গার্ডকে বলে সব কিছু ব্যবস্থা করে রাখবো। ওকে বস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আগামীকালকেই চলে আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি তাহলে আসি। এই কথা বলে নীল অফিসের বসের কেবিন থেকে বের হয়ে আসলো আর মনে মনে চিন্তা করতে থাকলো। নেহা এই কাজটা একদমই ঠিক করেনি। সে আমাকে এখন আর ভালোবাসে না, সেটা সে আমাকে সরাসরি বলে দিলেই পারতো, তাহলে হয়তো আমার কষ্টটা কম হতো। কিন্তু সে এখন যেটা করছে সেটা খুবই খারাপ একটা কাজ। আমি নিজের থেকেই নেহাকে ডিভোর্স দিয়ে দেবো, আর এই ব্যাপারে আজকেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব সব কিছুর ব্যবস্থা করে ফেলবো। সেদিন বিকেলবেলা নীল বাসি এসে চুপচাপ বারান্দায় বসে আছে। এটা দেখে নেহা তাকে আর কিছুই বলল না, নিজের রান্নাঘরে চলে গেল আর রান্না শেষ করে নিল। তখন মোটামুটি রান্না শিখেছে ইউটিউব থেকে, তাই মাঝে মধ্যেই নীলকেই তার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়ায়। রান্না শেষ করে নেহা নিজেই টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখলো আর নীলের পাশে গিয়ে বসলো। নীল, কি হয়েছে তোমার? তুমি প্লিজ একটু বলবে আমাকে? আমি কিন্তু তোমার এসব অবহেলা আর মেনে নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আমাকে বলো তোমার কি হয়েছে, তা না হলে কিন্তু আমি উল্টো কিছু একটা করে ফেলবো, বলে দিলাম তোমায়। কই, একদম না, আমার কিছুই হয়নি। আসলে আমি এটাই চিন্তা করছি যে আমি তোমাকে নিয়ে এসে খুব একটা ঝামেলায় ফেলে দিলাম, কারণ তুমি তো আবার একমাত্র আদরের রাজকন্যা ছিলে, কিন্তু এখানে এসে তুমি তো কোনো কিছুই পারতেছো না, উল্টো তোমাকে সব কিছুরই অভাবের মধ্যে সময় কাটাতে হচ্ছে। আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? প্লিজ কিছু একটা আমাকে বলো, আমি আর এগুলো মেনে নিতে পারছি না। বললাম তো আমার কিছুই হয়নি, তুমি প্লিজ এখান থেকে যাও আর আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে কোনো বিরক্ত করব না, কিন্তু প্লিজ এখন খাবার টেবিলে চলো, আমি তোমার জন্য নিজের হাতে খাবার বানিয়েছি, দুজন একসঙ্গে বসে খাবার খাবো, প্লিজ চলো। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নেহার সঙ্গে চলে গেল। তার মনে মনে ভাবতে থাকলো, আজকেই তো শেষ, আর তো কোনো দিন পাবে না আমায়। তারপর দুজনে মিলে রাতের খাবারটা খেয়ে নিল আর নেহা সব কিছু গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। অপরদিকে নীল অনেকক্ষণ আগেই বিছানায় এসে শুয়ে পড়েছে, যদিও ঘুমায়নি, তবে ঘুমের ভান করে শুয়ে আছে। তাই নেহা আর তাকে কিছুই বলল না, চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নীল শুধু দীর্ঘশ্বাস ফেলছে আর মনে মনে ভাবছে, কেন এরকমটা করলাম, যার জন্য সব কিছু ছেড়ে এত দূরে চলে আসলাম, আর এখন সেই কিনা পরপুরুষে আসক্ত হয়ে গেল। আসলে মেয়েরা হয়তো এরকমই হয়। এগুলো চিন্তা করতে করতে সারাটা রাত কেটে গেল। সারা রাত নীল আর নিজের চোখ দুটো একত্র করতে পারল না। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল। নীল বিছানা ছেড়ে উঠল আর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। নেহা তখনও ঘুমাচ্ছিল। নেহার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, সে প্রতিদিন সকাল 8টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে ওঠে। তাই নীল এসব কিছু করছিল সে ঘুণাক্ষেরও টের পেল না। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নীল একটা ছোট্ট চিরকুট লিখে সেটা নাস্তার টেবিলের উপর রেখে সেখান থেকে বের হয়ে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে নেহা ঘুম থেকে উঠল 8টার দিকে আর ঘুম থেকে উঠে এসে নীলকে খুঁজতে লাগলো, কিন্তু পুরো বাসা খুঁজেও কোথাও নীলকে খুঁজে পেল না। তখন সে হয়রান হয়ে চেয়ার এসে বসলো আর তখনই তার চোখ পড়ল
টেবিলের উপর রাখা সেই ছোট্ট চিরকুটটাই। নেহা সেটা খুলে পড়তে লাগলো। আমাকে ক্ষমা করে দাও প্রিয়সী, আমি তোমাকে ভালো রাখতে পারিনি, সেই জন্য। তুমি তো ভালো থাকবে বলে আমার হাত ধরে বাড়ি ছেড়েছিলে, কিন্তু আমি কি আদৌ তোমায় ভালো রাখতে পেরেছি? তোমার জন্য আমিও আমার বাবা মা আত্মীয় স্বজনের কথা একবারও চিন্তা করিনি, কিন্তু সেই তুমি কিনা পরপুরুষের মত্ত হলে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ভালো থেকো সেই মানুষটাকে নিয়ে, যেই মানুষটার জন্য তুমি আমায় অবহেলা করলে। কিন্তু বিশ্বাস করো প্রেয়সী, আমি তোমাকে কোনো দিনই ভুলতে পারবো না, আর কোনো দিন অভিশাপ দেব না, কারণ তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। তোমাকে ভালোবেসেছিলাম বলেই সব কিছু ছেড়ে এত দূর চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসবে আর আমার ভালোবাসায় ভালো থাকবে, কিন্তু সেটার হলো কই? সেটা তো আমি নিজের চোখে দেখতে পেলাম সেদিন রেস্টুরেন্টে। তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হেসে হেসে কথা বলছিলে আর খাবার খাচ্ছিলে। মাফ করে দিও আমাকে, নিজের অজান্তে যতগুলো কষ্ট দিয়েছি তোমাকে। যাই হোক, সবশেষে এটাই বলবো, তুমি ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। চিরকুট পরে নেহা চিৎকার করে কাঁদছে। নীল কিভাবে তাকে এতটা ভুল বুঝতে পারলো? নীল তো কখনোই এমন ছিল না। নীল তো সর্বদা নেহাকে বুঝতো, আর বুঝতো ভালোবাসতো বলেই তো নেহা দুবার চিন্তা না করে নীলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে পড়েছিল। কিন্তু সেই দিন নীল নেহাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়ে নেহাকে ফেলে রেখে চলে গেছে। কিন্তু নীল কোথায় গেছে এমনটাই চিন্তা করছে চেয়ারে বসে বসে। নেহা এদিকে কখন যে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সেই দিকে তার কোনো খেয়াল থাকলো না। এদিকে হৃদয় স্কুলে এসে নেহাকে দেখতে পেল না। নেহার নাম্বারে কয়েকবার ফোন দিল, নেহা ফোন তুলছে না। হৃদয় মনে মনে ভাবলো নেহার হয়তো কোনো বিপদ হয়েছে, তাই স্কুলের অন্য বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়ে সোজা নেহার বাসায় চলে আসলো। দরজা নক করার পর নেহা দরজা খুলল, আর দরজা খুলেই হৃদয়কে দেখে সে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল হৃদয়ের গালে। হৃদয় তো একদম হতবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা কেন এরকমটা করছে সে তো সেটাই বুঝতে পারছে না। সে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে নেহাকে জিজ্ঞাসা করলো, কি রে নেহা, কি হয়েছে তোর? প্লিজ খুলে বল আমাকে। আর তুই আমার গায়ে হাত তুললি কেন সেটাও তো বুঝতে পারছি না। এই দেখো, তোমার জন্য আমার সব কিছু হারিয়ে গেছে। এই দেখ, তোর জন্য আমার সব কিছু হারিয়ে গেছে। তোকে তো আমি বলেছিলাম তুই বন্ধু আছিস, বন্ধুর জায়গায় থাক। প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না, যাতে আমার ভালোবাসার মানুষটা আমাকে ভুল বোঝে। কিন্তু তুই সেটাই করেছিস, আর তোর জন্যই নীল আমাকে ছেড়ে গেছে। নেহার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়তে থাকলো হৃদয়। পরে শেষ করে সে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কোনোভাবেই বুঝতে পারছে না নীল শিক্ষিত আর জ্ঞানী একটা ছেলে হয়ে কিভাবে এতটা অবুঝ কাজ করতে পারলো। কিন্তু এখন নীল কোথায় আছে আর কিভাবে এবার তাকে খুঁজে বেড়াবে সেটাই দুজনে ভেবে পাচ্ছে না। কারণ এত বড় ঢাকা শহরে এখানে কোনো মানুষকে খোঁজা এতটাও সহজ কাজ নয়। তারপরও হৃদয় নেহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, প্লিজ নেহা, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর একটু ভরসা রাখ। আমি জানি নীল ভাইয়া তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে। হয়তো সেদিন আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিন তিনি আড়াল থেকে আমাদের দেখেছিল, তাই হয়তো ভুল বুঝেছেন। কিন্তু আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সত্যবাদীদের সবসময় পুরস্কৃত করে থাকেন। তোদের ভালোবাসা সত্য, তোদের ভালোবাসা কখনো হারিয়ে যাওয়ার নয়। তাই তুই আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই নীল ভাইয়া তোর জীবনে আবারও ফিরে আসবে। কি করে ফিরে আসবে সেটা তুই আমাকে বল। আমরা কি আর তার কোনো ঠিকানা জানি নাকি অন্য কিছু? বাড়িতে সে ফিরে যাবে না সেটা আমি 100% শিওর, কিন্তু সে কোথায় গেল? প্লিজ তুই নিজেকে শান্ত কর, আর কোনো চিন্তা করিস না। আমি সব সময় তোর পাশে আছি। সমস্ত বিপদ আপদ আমি তোর ছায়া হয়ে পাশে থাকবো। যতদিন পর্যন্ত নীল ভাইয়াকে আমরা খুঁজে না পাচ্ছি ততদিন পর্যন্ত তোর সমস্ত দায়িত্ব আমার। কিন্তু নেহা এসব কোনো কথাই শুনছে না। সে চিৎকার করে কান্না করে চলেছে। কেন এরকমটা হতে হলো? সে তো নীলকে সত্যি ভালোবাসে, তাহলে নীল কেন তাকে ভুল বুঝলো? কান্না করতে করতে তার চোখের নিচে একদম কালি পড়ে গেছে। এরপর চলে গেল দীর্ঘ 7 বছর। নেহা আর হৃদয় দুজনেই স্টুডেন্ট ভিসায় কানাডা থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন হলো দেশে ফিরে এসেছে। এরপর চলে গেল দীর্ঘ 7 বছর। নেহা আর হৃদয় দুজনেই স্টুডেন্ট ভিসায়
কানাডা থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে কিছুদিন হলো দেশে ফিরে এসেছে। সেদিন হঠাৎ নীল অফিস থেকে বের হচ্ছিল, তখনই হৃদয়ের সঙ্গে দেখা হয়। আসসালামু আলাইকুম। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে আপনি নীল ভাইয়া তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নীল। তারপর বলুন, দাম্পত্য জীবন কেমন চলছে? নীল ভাইয়া, আমি আপনাকে অনেক খুঁজেছি, অনেকবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোবারই সম্ভব হয়ে ওঠেনি। আজ ভাগ্যক্রমে আপনার সঙ্গে দেখাটা হয়ে গেল। আমি কিছুদিন হলো বাংলাদেশে ফিরে এসেছি। প্লিজ আপনি একটু আমার সঙ্গে চলুন, আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। সম্ভব নয়, আমি একটা অফিসিয়ালি কাছে এদিকে আসছিলাম। এখন আমার সময় নেই, আমি আপনার সঙ্গে বসে কথা বলতে পারবো না। যাই হোক, আপনার মিসেসকে দেখছি না যে, উনি নাকি এখনো দেশের বাইরে রয়েছেন নাকি? নীল তখন আর কোনো কথা না বলে হৃদয়ের সঙ্গে রেস্টুরেন্টে কথা বলতে চলে গেল। হৃদয় নীলকে সব কিছু খুলে বলল, আর সব কথা শুনে নীল তো একদম কান্না করে দিয়েছে। এটা তুমি কি বলছো? আমি তো নিজের চোখ আর নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমি তোমাদেরকে ফলো করতাম সেদিন যখন তোমরা পার্কে বসে কথা বলছিলে, সেদিনও আমি তোমাদের দেখেছি। আর যেদিন তোমার রেস্টুরেন্টে বসে কথা বলছিলে সেদিন আমি তোমাদের দেখেছি। তাই আমার মনে একটু সন্দেহ উত্থিত হয়েছিল। তাই তো আমি আমার ভালোবাসার পাখিটাকে ছেড়ে এত দূরে চলে গিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, সেদিন আপনি চলে যাওয়াতে নেহা অনেক কষ্ট পেয়েছিল। সে তো প্রায় মাসখানেক খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আমি অনেক কষ্ট করে তাকে সেই ডিপ্রেশন থেকে ফিরিয়ে এনেছিলাম। তারপর থেকেও সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম, কারণ এই শহরে তো তার আপন বলতে কেউ ছিল না। আর তো চাকরি করার মতো সেরকম বয়স হয়নি যে সে কোথাও গিয়ে চাকরি করবে। তাছাড়া আপনি তো জানেন আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, তাই তার দায়িত্ব নেওয়াটা আমার জন্য খুব একটা কষ্টকর হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, সেই সব কথা এখন বাদ দাও। আগে তুমি আমাকে এইটা বলো যে নেহা এখন কোথায় আছে? আমি এখনই নেহার সঙ্গে দেখা করতে চাই আর তার কাছে ক্ষমা চাইতে চাই। আমি জানি না সে কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু তারপরও আমার মনে হয় একবার তার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটা একদম আপনি ঠিক কথাই বলেছেন। আপনার এখনই নেহার সঙ্গে একবার দেখা করা উচিত। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নেহার কাছে নিয়ে যাচ্ছি। এই কথা বলে হৃদয় নীলকে নিয়ে নেহার কাছে চলে গেল। দরজা কলিং বেল চাপ দিয়ে হৃদয় একটু দূরে সরে গেল আর নীলকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখলো। কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলল আর দরজার সামনে নীলকে দেখে সে পড়ল। তুমি এখানে কি করে এসেছো আর আমার ঠিকানা কোথায় পেলে? প্লিজ নেহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তার জন্য আই এম সরি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো আমার কাছে? ভুল তো আমার, কারণ আমি তোমাকে সঠিক জিনিসটা বোঝাতে পারিনি। তুমি নিজের চোখে যেটা দেখেছো সেটাই বিশ্বাস করেছো। আসলে মূল সত্যটা কি সেটা একবারও জানতে চাইনি। জানো, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, আমি সেই সব কথা হৃদয়ের কাছ থেকে সব কিছু শুনেছি। প্লিজ তুমি আমাকে এইবারে শেষবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো আমি এমন করব না। কখনো যদি কোনো কিছু আমার চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই আমি সবার আগে তোমাকে জিজ্ঞাসা করব আর তারপর সেটা নিয়ে ডিসকাশন করব। নেহা, তুই তো নীল ভাইকে খুবই ভালোবাসিস, তাই আমি বলছি প্লিজ একবারের মতো মাফ করে দেখ। নীল ভাই এখনও তোকে ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতো, তাই প্লিজ তাকে ক্ষমা করে দেখ। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওকে ছাড়া প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি যে নরক যন্ত্রণায় ভোগ করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আমি নিজেকে আর কষ্ট দিতে চাই না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমার ভালোবাসায় কাছে টেনে নিও। মানলাম আজ তুমি আমাকে আবারও ভালোবেসে কাছে টেনে নিলে, কিন্তু দুদিন পর যখন তুমি আবারও এমন কিছু দেখতে পাও তাহলে তো আবার আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাবে। তখন তো আমি আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারবো না। তখন কি হবে আমার, সেটা একবার চিন্তা করে দেখেছো? না, কখনো এমন হবে না। এই যে আমি তোমাকে যে প্রমিস করে বলছি, আর কখনো আমি তোমাকে ভুল বুঝবো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর ভালোবেসে সারা জীবন নিজের ভালোবাসায় বেঁধে রাখবো। নেহা নীলের বুকের সঙ্গে নিজেকে মিশিয়ে নিল আর নীলকে বলল, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এতদিন এতটা কষ্ট কেন আমাকে দিলে? জানো কতটা কষ্ট পেয়েছি আমি? কষ্ট শুধু তুমি একা পেয়েছো যে এমনটা কিন্তু নয়। কষ্ট কিন্তু আমি নিজেও পেয়েছি, কারণ আমি
কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসছো, এরকম চিন্তাটা যখনই করতাম তখন বুকের ভিতরটা হাহাকার করে উঠতো। আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারতাম না। আমার খুব কষ্ট হতো, তাই আড়ালে চলে যেতে চেয়েছিলাম, যেখানে তোমাকে অন্য একজনের সঙ্গে দেখতে হতো না। তাই আমি এরকমটা করেছিলাম। তবে এই যে আজ তোমাকে কথা দিলাম আর কখনোই তোমাকে ভুল বুঝবো না। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের ড্রামা বন্ধ করুন। আর নেই ভাইয়া, আপনি আজ এখনই থেকে যান। আগামীকাল নেহাকে নিয়ে আপনার বাসায় উঠবেন। আমি আর কতদিন আপনার বইয়ের দায়িত্ব নিয়ে রাখবো? আপনার বউকে এবার আপনি নিজের হেফাজতে নিয়ে যান। নেহা চাইলে নেহাকে আজকেই আমি আমার বাসায় নিয়ে যেতে পারি। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আজ তুমি এখানেই থেকে যাও, আর আগামী কালকেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে চলে যাব। অতঃপর তারা তিনজন মিলে রাতে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব হলো আর তারপর ঘুমিয়ে পড়লো। পরের দিন বিকেলবেলা নেহা সব কিছু গুছিয়ে নীল আর তারপর হৃদয়ের কাছ থেকে বিদায় নিয়ে নীলকে নিয়ে নীলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো নীলের বাসায় এসে পৌঁছাতে। নীল বাসায় প্রবেশ করে নেহাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে লাগলো আর প্রশ্ন করলো, বাসাটা কেমন হয়েছে বলো? আমি সব সময় সব কিছুতে তোমার ধোয়া রাখতে চেয়েছি, তাই তোমার পছন্দের সব জিনিস দিয়েই বাসাটা সাজিয়েছি। কারণ আমি তো তোমায় ভালোবাসি, তুমি না থাকলেও তোমার ভালোবাসাগুলো নিয়ে বেঁচে থাকতাম। হয়েছে হয়েছে, এখন আর পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এতদিন আমাকে এতটা কষ্ট দিতে পারতে না। সরি মাই ডিয়ার, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। আমাকে এইবারে শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো তোমায় ভুল বুঝবো না। এই যে কান ধরে বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমাকে বেডরুমে নিয়ে চলো, শরীরটা একটু খারাপ লাগছে, আমি বিশ্রাম নেব। তারপর আজ আমি নিজের হাতে তোমার জন্য তোমার পছন্দের সমস্ত খাবার রান্না করব। তুমি বাজার সদাই যা লাগবে সব নিয়ে এসো। ঠিক আছে মহারানী, কোনো সমস্যা নেই, আপনি অপেক্ষা করুন। আমি সব কিছু রেডি করে আপনার চোখের সামনে হাজির করছি। এই কথা বলে নীল বাসা থেকে বের হয়ে চলে গেল। অপরদিকে নেহা প্রায় আধা ঘন্টা পর বিছানা ছেড়ে উঠল। নেহা তারপর ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে তারপর সে নিজের হাতে নীলের পছন্দের সমস্ত খাবার রান্না করলো। রাত আনুমানিক 10টা হবে। তখন নেহা খাবার টেবিল গুছিয়ে রেখে নীলকে খাবার খেতে ডাকে। এই তাড়াতাড়ি খাবার টেবিলে চলে আসো, আজ তোমার পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করেছি। ঠিক আছে মহারানী, আমি এক্ষুনি আসছি। আপনার পাশের জায়গায় বসুন। আজ আমি আপনাকে নিজের হাতে খাবার খাইয়ে দিব। এই কথা বলে নীল নেহাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলে নেহা সব কিছু গুছিয়ে রেখে তারপর বেডরুমে চলে গেল। নীল ততক্ষণে বেলকনিতে বসেছিল আর মনে মনে তার বাড়ির কথা খুব মনে পড়ছিল। নেহা বিছানা গুছিয়ে রেখে বেলকনিতে গেল। নীলকে এভাবে আনমনা হয়ে বসে থাকতে দেখেই বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এইভাবে আনমনে বসে আছো কেন? আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে। এই যে কতদিন হলো বাড়ি থেকে চলে এসেছি, তারপরও বাবা মায়ের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করলাম না। তারা আমার চলে আসাতে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। কিন্তু আমি কেমন পাষণ্ড ছেলে, এত বছর চলে গেল তারপরও একবার নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করলাম না। তুমি তোমার অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নাও, আমিও আমার অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিব। তারপর চলো আগামী সপ্তাহেই আমরা গ্রামে ফিরে যাই, সেখান থেকে কিছুদিনের জন্য ঘুরে ফিরে আসি। তাহলে তোমারও ভালো লাগবে আর আমারও ভালো। ঠিক আছে তাই চলো, তবে এখন বিছানায় চলা, খুব ঘুম পেয়েছে, ঘুমাতে হবে। এই বলে নীল আর নেহা দুজনেই বেডরুমে চলে আসলো। নীল বিছানায় এসেই ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নেহা তার বুকের উপর শুয়ে বলতে থাকে, আজ কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি তখন আমাকে অনেক উল্টোপাল্টা বুঝিয়েছো, বলেছো আমি অনেক ছোট, কিন্তু এখন আমি বড় হয়েছি। যে জিনিসটা আমি তখন পাইনি সেটা কিন্তু আমার এখন চাই। ও তাই নাকি? বউটার বুঝি আমার আদর পাওয়ার ইচ্ছা হয়েছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার 10টা না 5টা না, একটা মাত্র লক্ষ্মীমন্তর বউ, আর সেই বউটাকে আমি আদর করব না, সেটা হতে পারে নাকি? এই বলে নীল নেহাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। নেহা নিজের ঠোঁটের পরশ পেয়ে একটু কেঁপে ওঠে। নীল তখন নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর আর নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে।
এভাবে শুরু হয় তাদের একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন করে কিছু শুরু করতে, আপনাদের আরও ভালো কিছু গল্প উপহার দিতে। দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।